আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ এই মুহূর্তে অনেক ভয়াবহ ক্রাইসিস আছে। বহুত বড় একটা তেলের ক্রাইসিস আছে, মানে তেল গ্যাসের যে সংকট অনেক পরিমাণে বাইরে গেছে, মানে এমন পরিমাণে বাড়ছে। আমি আগেরই 5-7 দিন আগে একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওতে আপনাদের বলছিলাম আমাদের বাংলাদেশ এরকম একটা ক্রাইসিসে পড়তে যাচ্ছে যদি সরকার যদি সঠিক ব্যবস্থা না নেয়। আসলে সরকার কি ব্যবস্থা নিয়েছে আমার জানা নেই, কিন্তু আমরা ক্রাইসিসে পড়ে গেছি। সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে আজ থেকে বিকাল সন্ধ্যার পর থেকে 6টার পর থেকে সমস্ত অফিস মানে অফিস আদালত তো বন্ধ হয়ে যাওয়ার আগে সেটার সময় আরও শর্ট করে দেওয়া হয়েছে, 3টা পর্যন্ত করে দেওয়া হয়েছে। 6টার পর থেকে দোকানপাট, মার্কেট, বাজার টাজার যা আছে এইচ এন্ড এভরিথিং সব বন্ধ হয়ে যাবে। আপনারা চিন্তা করতে পারেন যে আমরা কী পরিমাণে সংকটে পড়লে, যে প্রায় এটা যদি জরুরি অবস্থায় যদিও জারি করে নেয় সরকার, কিন্তু আমরা জরুরি অবস্থায় পড়ে গেছি। আপনার এমন পরিমাণে জরুরি অবস্থায় পড়ছি যে মনে করেন যে মানে তেলের মানে যে আমাদের গ্যাস পেট্রোল পাম্পগুলো আছে ওই জায়গায় মানুষ 2 দিন 3 দিন পর্যন্ত মানে পেট্রোল নেওয়ার জন্য 2 দিন 3 দিন পর্যন্ত লাইন দিয়ে অপেক্ষা করতেছে। আর এত পরিমাণে লাইন যে 3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে পেট্রোল পাম্পের সামনে ঢাকা সিটিতে আপনার ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন অস্থায়ী পাবলিক টয়লেট করে দিছে। মানে 2-3 দিন বসে থাকলে তো আর প্রকৃতির ডাকে তো আর এটা তো মানবে না, সারা দিতে হবে। এই জন্য একটা পাবলিক টয়লেট করে দেওয়া হয়েছে। মানে কি পরিমাণে আমরা সংকটে পড়ছি। আমরা দেখেন যে আমরা অর্থনৈতিকভাবে এমনি বিধ্বস্ত। আর সবচাইতে বড় যেই শঙ্কার বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একমাত্র অয়েল রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি কালকের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। কাঁচা তেলের অভাবে, মানে অপরিশোধিত তেলের অভাবে কালকে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি। এটাও আমাদের তৈরি করা না, এটা সম্ভবত পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান তৈরি করে দিয়ে গেছিলো। মানে আপনারা চিন্তা করেন যে আমাদের এত পরিমাণে দেশপ্রেমিক রাজনীতিবিদরা ক্ষমতায় আসছে। রাজনীতি করেই তো মানুষ, যারা দেশপ্রেমিক, দেশকে সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য। এত পরিমাণে দেশপ্রেমিক, এত পরিমাণে রাজনীতিবিদ গত 53 বছর ক্ষমতায় আসছে, এক একজনের চেয়ে এক একজন বড় দেশপ্রেমিক, কিন্তু আমাদের নিজস্ব একটা রিফাইনারি তৈরি করতে পারেনি। নতুন করে নিজস্ব একটা রিফাইনারিও তৈরি করতে পারে নাই। কার জন্য তৈরি করে নাই? তারা বলে, অনেকে বলে যে ইন্ডিয়ার জন্য তৈরি করতে পারেনি। আরে আমাদের দেশের সবচাইতে বড় সিকিউরিটি ইস্যুই হচ্ছে জ্বালানি ইস্যু। সবচাইতে বড় মানে সংকটই হচ্ছে জ্বালানি সংকট। মানে এটা হচ্ছে ভয়াবহ আর কোনো সংকট আমাদের বাংলাদেশে আছে? এখন দেখেন, বাংলাদেশের এত বড় দেশপ্রেমিকরা এই পর্যন্ত একটা রিফাইনারি তৈরি করতে পারে নাই। পাকিস্তান পিরিয়ডে তৈরি করে দেওয়া যা একমাত্র রিফাইনারিও বন্ধ হয়ে যাচ্ছে অপরিশোধিত তেলের অভাবে। আমি আগেই বলছিলাম, আগের ভিডিওতে খুব ভালো মতন বলছিলাম যে আমরা এরকম সংকটে পড়তে যাচ্ছি। এখন দেখেন আমরা সংকটে পড়ে গেছি। এখন এই সংকটে আমাদের আসলে কি হবে? যেহেতু সন্ধ্যার পর থেকে সমস্ত দোকানপাট, মার্কেট টার্গেট অফ হয়ে যাবে, আমাদের অর্থনীতি অনেক বড় একটা এফেক্ট পড়ে। কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশের ব্যবসায়িক অর্থনীতি প্রায় 20 থেকে 25% এখন চলে এলো যে ফুটপাত ভিত্তিক যে বিজনেসটা, ফুটপাতের যে দোকানপাট। আপনারা জানেন বাংলাদেশে এখন বেশিরভাগ ব্যবসায়ী হয়ে গেছে ফুটপাত ভিত্তিক। বাংলাদেশে সবচেয়ে বড় বড় মানে মার্কেটের যে বিভিন্ন ইয়াগুলা কাগজ মানে মানে পাইকারিতে, খুচরাতে যে কাপড় চোপড় বা বিভিন্ন জুতা, বিভিন্ন জিনিসপাতি পাওয়া যায় এখন ফুটপাতে। তো এই ফুটপাতগুলি বসে কোন সময়? ফুটপাতগুলি বসে হলো সন্ধ্যার পরে, বিশেষ করে 5টা 6টার পর থেকে। যেহেতু 5টা 6টার পর থেকে আর বসে যাচ্ছে না, তার মানে এই যে 20% যে ব্যবসায়িক যে ঘাটতি বাংলাদেশের অর্থনীতি জিডিপিতে পড়তেছে, মানে বাংলাদেশের সরকার কি আসলে এই অর্থনীতির এই বিষয়টা কুলে উঠতে পারবে? আপনার কি মনে হয় পারবে? তারপরে বিষয়টা হচ্ছে যে রেগুলার যে ব্যবসা, রেগুলার ব্যবসাতে মানুষ কোন সময় কিনতে নিয়ে যায়? যারা ফ্রি থাকে তারা সকালবেলা যায়, যারা ফ্রি থাকে না বিকালবেলা অফিস শেষ করে বিভিন্ন জিনিস কিনতে যায়, বিভিন্ন বাজার ঘাট কিনতে যায়। তো এই রেগুলার ব্যবসাতে এত পরিমাণে একটা ক্ষতি হয়ে যাচ্ছে যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এই যে এই ক্ষতির এফেক্টটা পড়তেছে, এটাও কি বাংলাদেশের সরকার নিতে পারবে? বা মানে বাংলাদেশ এই অর্থনীতিটা এরকম একটা যে মানে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, এত এফেক্ট করতেছে এরকম একটা অর্থনীতি, এটা নিতে পারবে? বা এটা নিতে পারলেও এটা কি ঠিক মতন কোলায় রাখতে পারবে, নাকি এটা অর্থনীতি আমাদের কোলাপস করে যাবে? তারপরে যে বিষয়টা হচ্ছে যে সন্ধ্যার পরে যদি বন্ধ হয়ে যায়, আমার যে কাঁচা বাজারগুলো আছে, যেমন কাঁচামাল যেগুলো আছে, যেমন আপনার টমেটো, পেঁয়াজ, শাক সবজি, লেবু, শশা, মুরগি, মাছ, মাংস, সেগুলোর দাম মনে করেন যে হিউজ মানে বাইরে যাবে। কারণ আপনি চিন্তা করেন যে এগুলো একদিন না বেচতে পারলে মাছ যদি সন্ধ্যার পরে না বেচা যায়, তারপরের দিন হয় নষ্ট হয়ে যাবে। ব্যবসায়ীরা তো হয় নিজেরা তো ধ্বংস হয়ে যাবে, আর যদি নিজেরা ধ্বংস না হয়ে যায় হিউজ পরিমাণে মালের দাম মানে বাইরে যাবে। যেমন আমরা কালকে রাত্রে বাজারে গিয়েছিলাম, সোনালী মুরগির দাম ছিল 420 থেকে 440 টাকা। এটা আজকে আরও বেড়ে যাবে। আর যে এরকম সংকটময় যে পড়ে যায়,
অফ হয়ে যায় তাহলে দামটা দ্বিগুণ হয়ে যাবে। আর বিশেষ করে যে আমাদের বিভিন্ন যে আশেপাশের বাংলাদেশের যে পার্বত্য মানে বর্ডার সাইডের যে এরিয়াগুলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, সেই সব জায়গা থেকে আমরা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদের ঢাকা থেকে রাজধানী থেকে সেগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে তেলের অভাবে। মানে আমরা কী পরিমাণে ক্রাইসিসে আছে আপনারা চিন্তা করতে পারেন। এই পরিমাণে ক্রাইসিস আছে, মানে আমাদের অর্থনীতিতে কী পরিমাণে এফেক্ট পড়বে, তার চেয়ে সবচেয়ে বড় এফেক্ট পড়বে যে কারণে আমরা তেলের যে আমরা ক্রাইসিসে পড়ে গেছি, ইরান ইসরায়েল যুদ্ধ। তো ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের যে মানে যেই রেমিটেন্সের যে অর্থনীতিটা যে টিকে আছে, অনেক অর্থনীতির বেশিরভাগ ইয়াটাই টিকে আছে, স্ট্রাকচারটাই টিকে আছে আমাদের রেমিটেন্সের কারণে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কারণে। তো মানে মিডল ইস্টে বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বেশিরভাগই থাকে মিডল ইস্টে। তো মিডল ইস্টে তো যুদ্ধের কারণে দেখা যায় তাদের অনেকে চাকরি নেয়, অনেকে চাকরিতে যাইতে পারতেছে না, অনেকে দেশে ফিরে আসতেছে, মানে এরকম কারণে। আর যেই পরিমাণে যুদ্ধ চলতেছে যে মিডল ইস্টে যে বিভিন্ন কান্ট্রিতে কাজ কাম করবে ওইরকম অবস্থা নেই। মিডল ইস্টের বেশিরভাগ কান্ট্রি মনে করেন যে প্রায় ধ্বংসের অবস্থানে চলে গেছে। তাদের নিজেদের কান্ট্রি ঠিক করতে 2-4-5 বছর লেগে যাবে। তা আমাদের প্রবাসী বাইরে এই মুহূর্তে কী করে আর রেমিটেন্স পাঠাবো এরকমভাবে। এই যে এতগুলো অর্থনীতিতে ধাক্কা, এই ধাক্কায় পড়ানো আমাদের কারণটা কি? আমাদের কারণটাই হচ্ছে যে সরকার এর আগে মানে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার ছিল তারা আমাদের রিফাইনারি তৈরি করে দেওয়া যাইতে পারে নাই, তেল রিজার্ভার তৈরি করে দেওয়া যাইতে পারে নাই। আমাদের যদি আপনারা চিন্তা করেন যে কয়েকটা রিজার্ভার থাকতো তাহলে আমরা কি এরকম সংকটে পড়তাম? আরও যুদ্ধ তো লাগছে, আরও বিভিন্ন দেশ আছে না আমাদের আশেপাশে, কই? হ্যাঁ, অনেক দেশ অনেক সংকটে পড়ছে, কিন্তু আপনারা চিন্তা করেন যে যুদ্ধ কি আজকের থেকে শুরু হয়েছে? যুদ্ধ শুরু হওয়ার মনে করেন যে অন্তত 3 থেকে 4 মাস আগ থেকে যুদ্ধের পরিস্থিতি ছিল, যে সবাই জানতো যে ইরানের আশেপাশে মিডল ইস্টে আমেরিকা সেনা মোতায়েন করে রাখছে, হিউজ পরিমাণে মানে বিভিন্ন অস্ত্রের সরঞ্জাম আইনা রাখছে, যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে যাবে। তো ওই সময় আমাদের যদি রিফাইনারি থাকতো বা রিজার্ভার থাকতো, রিজার্ভ করে রাখতো, বা সরকার যদি চাইতো তাহলে আইনা রিজার্ভ করে রাখতে পারতো, কোনো সমস্যা ছিল না, সরকারের কোনো ব্যাপার না। কিন্তু সরকার করে নাই, বা আগের যে সরকারগুলো ছিল তারা রিফাইনারি রিজার্ভ আর কিছুই করে নাই, যার কারণে আমাদের সংকটটা আরও বাড়তেছে। মানে বাংলাদেশের অবস্থা এমনি বঙ্গুর, তার উপর যদি এরকম একটা অর্থনৈতিক এফেক্ট পড়ে, এরকম একটা খারাপ অবস্থানে, এরকম একটা ক্রাইসিসের মুহূর্তে খাড়া আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো অভাব নাই, সব কিছু ঠিকঠাক আছে। আপনারা চিন্তা করেন যে সমস্যা আমরা পড়বো না কারা পড়বো? সমস্যায় যদি আমরা না পড়ি কারা পড়বো? অন্যান্য দেশের বেটারা আগেই জানাই দিয়েছে যে আমাকে জরুরি অবস্থা জারি করা লাগবো, আমাকে তেলের এই এতটুকু মজুদ আছে, এতদিন চলবো, তারপর আমরা চলতে পারবো না, আপনার এই কাহিনী করেন। আর বাংলাদেশে এই পরিমাণ আমরা ক্রাইসিসে পড়ে গেছি যে বাস চলতেছে না, 3 দিন 4 দিন খারাপ পেট্রোল নেওয়া লাগতেছে, বাজার ঘাট বন্ধ করে দেওয়া হইতেছে, বিয়ে শাদী হইতেছে না। স্কুল পাঠের কালকে সিদ্ধান্ত নেওয়া হবে স্কুল পাঠ নিয়ে, চলবে কি চলবে না, এরকম অবস্থায় কালকে এসে জ্বালানি মন্ত্রী বলে যে আমাদের তেলের কোনো সমস্যা নাই, আমাদের তেলে আমরা স্বয়ংসম্পূর্ণ। আপনারা চিন্তা করেন ক্রাইসিস আমরা পড়বো না কারা পড়বো? আমরা এরকম একটা অসচেতন নাগরিক, আমরা এরকম একটা অসচেতন দেশ, আমাদের সবচেয়ে বড় সিকিউরিটি ইস্যু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা পড়বো না কারা পড়বো? মানে এখন যদি যুদ্ধ যদি আর মনে করেন কোনো মতো 1 মাস চলে, আমগুলো অর্থনীতি শেষ হয়ে যাবো গা, মানে আমরা পুরো শেষ হয়ে যাবো, আমরা নাই, আমগুলো অর্থনীতি পুরো ধ্বংস হয়ে যাবো গা। এই অর্থনীতি খাড়া করতে আরও 10 বছর লাগবো, একটা দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবো গা। এরকম দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো আমার ক্যাপাবিলিটি আছে নাই গা। এরকম অর্থনীতি একটা বঙ্গুর অর্থনীতি মোকাবেলার মতো করার মতো আমার ক্যাপাবিলিটি আছে নাই গা, কারণ আমার অর্থনীতি অলরেডি বঙ্গুর। এর আগে 16-17 বছর শাসন আমলে অর্থনীতি আরও ভালো মতন ভাঙ্গে দেওয়া গেছে। আমাদের তো এরকম অর্থনীতি মোকাবেলা করার মতন আমাদের ক্যাপাবিলিটি নাই, তা আমরা কী করবো? আমরা ধ্বংস হয়ে যাবো গা। ধ্বংস হওয়ার আমাদের উপায় নাই। তারপরও দোয়া রাখি সরকারের যেন এই ক্রাইসিসের মুহূর্তেই ঠিকঠাক একটা সমাধান বার করতে পারে, জাতির জন্য একটা ভালো সমাধান বার করতে পারে, মানে ঠিকঠাক মতন দেশটা চলে, দেশে জানি এরকম একটা অর্থনৈতিক মনে করেন যে কোলাপস না হয়ে যায়, দেশে জানি আমরা দুর্ভিক্ষ আবার না পড়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। অফিসে না।